যদি আমরা কোনো যুদ্ধের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে অলমোস্ট সব ওয়ারই প্রচণ্ড ভয়েলেন্ট, কেওটিক আর মেসি হয়ে থাকে। কিন্তু ওয়ারের মধ্যে সব থেকে জঘন্য জিনিস হয়ে থাকে যেগুলি ব্যাটেল ফিল্ডে হয় না। ওয়ারের সব থেকে জঘন্য জিনিস হয়ে থাকে ওয়ারের পিছনে, মানে প্রিজনারদের সাথে যেভাবে ট্রিট করা হয়, তাদেরকে যেভাবে রাখা হয় সেইগুলি। আর সেইগুলি যখন বা সেই রকম কোনো সিক্রেট যখন সাধারণ মানুষ জানতে পারে, তাদের মাথা খারাপ হয়ে যায়। এইরকমই এক ধরনের সিক্রেট ছিল রাশিয়ার, আর সেই সিক্রেটের ব্যাপারেই আমরা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যখন কোনো কান্ট্রিতে ওয়ার হয় তখন সোলজার্সরা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে সেই ওয়ারে পার্টিসিপেট করে বাকি সোলজার্সদের সাথে। কিন্তু তাদেরকেও একটা সময় গিয়ে রেস্ট নিতে হয়। তারাও সেই ওয়ার্ডের মাঝখানে শিফট চেঞ্জ করে এবং তারা রেস্ট নেয় এবং ঘুমায়। কিন্তু দিনের পর দিন তারা ওয়ারে এরকমভাবে পার্টিসিপেট করার পরে একটা সময় গিয়ে তাদেরকে রেস্ট নিতেই হয়। আর এই এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্যই রাশিয়ান সায়েন্টিস্টদের মাথায় একটি বুদ্ধি আসে যে কিভাবে তারা তাদের সোলজার্সদের বেশিক্ষণ পর্যন্ত জাগিয়ে রাখতে পারবে। আর সেই কারণেই তারা একটি এক্সপেরিমেন্ট প্ল্যান করে। সেই সময় রাশিয়ান সায়েন্টিস্টদের ডিমান্ড ছিল যে তাদেরকে কিছু সাবজেক্ট নিয়ে এসে দেওয়া হয় যাদের ওপর তারা এই এক্সপেরিমেন্টটা করতে পারবে। আর ওয়ার চলাকালীন তুমি সাবজেক্ট কোথা থেকে পাবে? অবভিয়াসলি তুমি নিজের প্রিজনারদেরই তোমাদের সাবজেক্ট বানাবে, যাদেরকে তোমরা ক্যাপচার করে রেখেছো। মানে অন্য কান্ট্রির যারা সোলজার্স, যাদেরকে রাশিয়ানসরা ক্যাপচার করে রেখেছিল, তাদেরকেই এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করবে বলে তারা ঠিক করে। সো লেট 1940s কিছু এরকম 5 জন প্রিজনারকে চুজ করা হয় অ্যাজ এ সাবজেক্ট অফ দিস এক্সপেরিমেন্ট, অ্যান্ড তাদেরকে নিয়ে আসা হয় একটি সিক্রেট রিসার্চ ল্যাবে রাশিয়ার। তাদেরকে নিয়ে গিয়ে একটি চেম্বারের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, অ্যান্ড সেই চেম্বারের মধ্যে সিক্রেটলি রাশিয়ান সায়েন্টিস্টরা একটি গ্যাসও প্রডিউস করছিল, যে গ্যাসটি একবার ইনহেল করলে তাদের ঘুমানোর শক্তি তারা হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই ধরনের একটি গ্যাস রাশিয়ানসরা ডেভেলপ করে ফেলেছিল সেই সময়, যেটিকে শুকলে কোনো মানুষ তার ঘুমানোর শক্তি হারিয়ে ফেলে। এই চেম্বারটির মধ্যে তারা সব রকমের জিনিস তাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছিল, লাইক সব রকমের বই পত্র সেখানে ছিল, সব রকমের খাবার ছিল সেখানে, ইভেন একটি টয়লেটও তাদের জন্য দেওয়া ছিল। কিন্তু তাদের জন্য সেখানে কোনো রকম বেড বা কোনো শোয়ার জায়গা ছিল না। ওই চেম্বারটির মধ্যে সেই প্রিজনারদের অক্সিজেন লেভেলও মনিটর করা হচ্ছিল, যাতে তারা এইটি বুঝতে পারে যে ওই গ্যাসটি ইনহেল করার জন্য যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে সেটি যাতে বুঝতে পারে। অ্যান্ড তার সাথে সাথে তাদেরকে এটিও প্রমিস করা হয়েছিল যদি তারা ওই চেম্বারটির মধ্যে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে তা তাদেরকে ফ্রি করে দেওয়া হবে। যদিও সেটি রাশিয়ানসরা জানতো যে এটি হওয়ার নয়, বাট তাও তাদেরকে প্রমিস করা হয়েছিল যদি তারা সার্ভাইভ করতে পারে 30 ডেজ ওই চেম্বারটির মধ্যে না ঘুমিয়ে, তাহলে তাদেরকে ফ্রি করে দেওয়া হবে। প্রথম 5 দিন খুবই নর্মালি কেটেছিল, লাইক প্রত্যেকটা সাবজেক্ট জেগেছিল প্রথম 5 দিন পর্যন্ত। কিন্তু ডিফারেন্সেস ছিল তাদের কথাবার্তা এবং তাদের বিহেভিয়ারের ওপর। লাইক প্রথম দিনে তারা যে ধরনের কথা বলছিল, যে তারা বলছিল আমরা এই সেলে কীভাবে আসলাম, এক একজনের জার্নি বলছিল, সেই থেকে ডে 5-এ এটি দেখা যায় যে তাদের কথাবার্তা আরও ডিপ, আরও ডিপ্রেসিং, আরও ডার্ক হয়ে গেছে। তাদের লাইফে সবথেকে ডার্কেস্ট সিক্রেট, তাদের সবথেকে ট্রোম্যাটিক ইভেন্ট যেগুলো তাদের লাইফে ঘটেছে সেইগুলো নিয়ে তারা কথাবার্তা বলছে। রাশিয়ান সায়েন্টিস্টরা এটি ভেবেছিল যে হয়তো এটি সেই গ্যাসটির জন্য হচ্ছে যে গ্যাসটা সিক্রেটলি তাদের ওই চেম্বারের মধ্যে প্রডিউস করছিল, কারণ ওই গ্যাসটি প্রচণ্ড টক্সিক ও প্রচণ্ড বিষাক্ত নেচারের ছিল, যেই কারণে তার সাইড ইফেক্ট তাদের ওপর পড়ছে, তার জন্য তারা এতটা ডিপ্রেসিং, এতটা ডার্ক কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু ডে 5-এর এন্ড হতে হতে তারা সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দেয়। তারা নিজেদের সাথেও কোনো কথা বলছিল না, অ্যান্ড তাদের কথাবার্তা শোনার জন্য ভিতরে যে মাইক্রোফোন তাদের দেওয়া হয়েছিল সেই মাইক্রোফোনেও কোনো কথা রাশিয়ান সায়েন্টিস্টরা বাইরে থেকে শুনতে পাচ্ছিল না। তারা কমপ্লিটলি চুপ হয়ে যায়। ডে 5 থেকে ডে 9-এর মধ্যে র্যান্ডমলি ওই 5 জন সাবজেক্টের মধ্যে একজন সাবজেক্ট চিৎকার করতে শুরু করে। সাডেনলি সে চিৎকার করতে শুরু করে, অ্যান্ড সে তার গায়ের পুরো জোর লাগিয়ে চিৎকার করছিল, অ্যান্ড সে 3 ঘন্টা ধরে টানা চিৎকার করতে থাকে, অ্যান্ড একটা সময় পর সে পুরো চুপ হয়ে যায়। পরে যখন রাশিয়ান সায়েন্টিস্টরা এটি চেক করে, তারা বুঝতে পারে যে তার ভোকাল কর্ড ফেটে গেছিল। হ্যাঁ, সে তার ভোকাল কর্ড ফাটিয়ে দিয়েছিল, সে এতটাই জোরে চিৎকার করছিল। ঠিক তার 3 দিন পরে
ওই 4 জনের মধ্যে আরেকজনও চেল্লাতে শুরু করে অ্যান্ড সেও তার ভোকাল কর্ড ফাটিয়ে দিয়েছিল, সে এতটাই জোরে চেল্লাচ্ছিল। তারপরের দিন রাশিয়ান সায়েন্টিস্টরা বারবার তাদের মাইক্রোফোন চেক করছিল যে তাদের মাইক্রোফোন খারাপ হয়ে গেছে কিনা বা তাদের মাইক্রোফোনে কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা, এবং তাদের অক্সিজেন লেভেলও মনিটর করা হচ্ছিল এবং তারা বুঝতে পারে যে হ্যাঁ, ভিতরে 5 জন সাবজেক্ট বেঁচে আছে, তাদের কিছু হয়নি, তারা বেঁচে আছে। তো ডে 14-এ রিসার্চার্সরা একটি অ্যানাউন্সমেন্ট করে যে তারা চেম্বারের ভিতরে আসতে চলেছে অ্যান্ড তাদের মধ্যে যদি কেউ রিসার্চার্সদের ওপরে কোনো রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি করে বা তাদের ওপর অ্যাট্যাক করার চেষ্টা করে, তাদেরকে সেখানে গুলি করে দেওয়া হবে। কিন্তু এই অ্যানাউন্সমেন্টের পরে ভিতর থেকে তারা কোনো রকম রেসপন্স পায় না। আর তারা তারপরে এটি অ্যানাউন্স করে যে তারা যদি কোনো রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বা তাদের উপর কোনো রকম অ্যাট্যাক না করে তাহলে তাদেরকে ফ্রি করে দেওয়া হবে। এটি সেই সময় অ্যানাউন্সমেন্ট করেছিল। আর এই অ্যানাউন্সমেন্টটা করার পরে ভিতর থেকে একটি আওয়াজ আসে অ্যান্ড সে বলে, আমরা ফ্রি হতে চাই না, আমরা এখানেই থাকতে চাই। আর এই ঘটনাটির পর থেকে এই পুরো ইনসিডেন্টটা একটা আলাদা রকমের টুইস্ট নিয়ে নেয়, আলাদা রকমের ডিপ, ডার্ক আর ক্রিপি হয়ে যায়। এই পুরো প্রজেক্টটা খুবই সিক্রেটলি আর খুবই হিডেনভাবে করা হচ্ছিল। তাই যেই সময় রাশিয়ান ইন্টেলিজেন্সরা এই পুরো প্রজেক্টের ব্যাপারে জানতে পারে, তারা ইমিডিয়েটলি অর্ডার দেয় যাতে এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয় অ্যান্ড তার সাথে সাথে ওই প্রেসিডেন্টগুলোকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি করে দেওয়া হয়। এই অর্ডারটি আসার পরে রিসার্চার্সরা সাথে সাথে এই পুরো প্রজেক্টটা বন্ধ করে দেয় অ্যান্ড চেম্বারের দরজা খুলে দেওয়া হয়, যার কারণে বাইরের ফ্রেশ এয়ার ভিতরে আসে। তার সাথে সাথে তারা এতদিন ধরে যে টক্সিক গ্যাসটা ভিতরে প্রডিউস করে যাচ্ছিল সেটি সাপ্লাইও বন্ধ করে দেওয়া হয়। আর যখনই এই গ্যাসটির সাপ্লাই বন্ধ করা হয়, ভিতরে 5 জন সাবজেক্ট সবাই এই কথাটি বলতে শুরু করে যে তাদের ওপর আবার এই গ্যাসটি প্রয়োগ করা হোক, যাতে বন্ধ না করা হয়, তারা মরে যাবে এই গ্যাসটি না পেলে, তারা এখানে মরতে চায় না, যাতে তাদের ওপরে এই গ্যাসটি আবার প্রয়োগ করা হোক। তাদের ডিমান্ড ছিল, তারা চাইছিল যাদের ওপর যাতে এই গ্যাসটি প্রয়োগ করা হয়। তারা এডিক্টেড হয়ে গেছিলো এই গ্যাসটির প্রতি, এতটাই ডেঞ্জারাস আর এতটাই টক্সিক ছিল এই গ্যাসটা। যখন তাদের এই কথাগুলোর পরও তাদেরকে ওই গ্যাসটি প্রোভাইড করা হয় না, তখন সেই 5 জন সাবজেক্টের মধ্যে 4 জন সাবজেক্ট প্রচণ্ড জোরে চিৎকার করতে শুরু করে। আর আরেকজন সাবজেক্ট মাটিতে নর্মালি পড়েছিল, কোনো মুভমেন্ট করছিল না, দেখে মনে হচ্ছিল সে মারা গেছে। আর বাকি 4 জন সাবজেক্ট এতটাই লাউডলি চিল্লাচ্ছিল, রিসার্চার্সরা মনে করছিল তাদের মধ্যে হঠাৎ করে প্রচণ্ড স্ট্যামিনা চলে এসছে, তাদের মধ্যে প্রচণ্ড জোর চলে এসছে। বাট পরে দেখা যায় যে তারা ভিতরের খাবার, মানে চেম্বারের ভিতরে যে খাবারগুলো তাদেরকে প্রোভাইড করা হয়েছিল তাদের ছুঁয়ে পর্যন্ত দেখেনি, একটা কিচ্ছু তারা খায়নি। তারা এতদিন ধরে না খেয়েছিল, তাহলে কিভাবে তাদের মধ্যে এতটা লাউডলি আর এতটা জোরে চেল্লানোর স্ট্যামিনা আসলো? যখন তারা ভিতরে গিয়ে সেই 4 জন সাবজেক্টকে এক্সামিন করে, তখন তারা বুঝতে পারে যে তাদের কিছু বডি পার্টস ফেটে গেছিলো জায়গা জায়গা থেকে। অ্যান্ড তারপরে যখন তারা আরও ভালোভাবে এক্সামিন করে, তারা এটি বুঝতে পারে যে তারা নিজেরাই নিজেদের বডি পার্টস টেনে টেনে আলাদা করে দিচ্ছিল নিজের বডি থেকে। আর এটি তারা নিজেদের হাত দিয়েই করছিল, তারা নিজেদের হাত থেকে নিজেদের বডি পার্টস থেকে ফ্লেশ আলাদা করছিল। তারপরে তারা এক্সামিন করে বুঝতে পারে যে তাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক ছিল, একেবারে প্রপারলি ওয়ার্ক করছিল। বাট সেই ডাইজেস্টিভ সিস্টেম যেগুলো ডাইজেস্ট করছিল সেগুলো কোনো খাবার ছিল না, সেগুলি তাদের নিজেদের ফ্লেশ ছিল, তারা নিজেদেরকেই ডাইজেস্ট করছিল। যখন সেই সাবজেক্টগুলোকে সেই চেম্বারের বাইরে বের করা হচ্ছিল, তারা যেহেতু কিছু খায়নি এতদিন ধরে, তাও তাদের মধ্যে এত স্ট্যামিনা চলে এসেছিলো, এত জোর চলে এসেছিলো যে 2 জন গার্ড মিলে একটি সাবজেক্টকে সামলাতে পারছিল না। কেউ এটি বুঝতেই পারছিল না যে কিভাবে তাদের মধ্যে এতটা স্ট্যামিনা চলে আসলো, নাকি সেই গ্যাসটির কারণে তাদের মধ্যে এত স্ট্যামিনা এসছে। কারোর কাছে কোনো উত্তর ছিল না এই প্রশ্নটির। তাদেরকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই সাবজেক্টসের ওপর ডক্টরসরা মাল্টিপল টাইম অ্যানেস্থেসিয়া দিয়েছিল, বাট কোনো রকম এফেক্ট তাদের ওপর দেখা যাচ্ছিল না। তাদের মধ্যে একটি সাবজেক্টকে কম করে 10 থেকে 12 বার অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, কিন্তু তাও তার ওপর কোনো এফেক্ট দেখা যাচ্ছিল না। সেই সময়ের মধ্যে সে ডক্টরদের সাথে লড়াই করতে থাকে, এন্ড সেই হাতাহাতির মধ্যে সে তার রিবস ভেঙে দেয়, এন্ড ডক্টরদের হাতও ভেঙে দিয়েছিল। আর সেই 4 জনের মধ্যে আরেকজন সাবজেক্ট ছিল যার খুবই অবস্থা খারাপ ছিল, আর যে সব থেকে বেশি ইনজয়ার্ড ছিল, তার সার্জারি করাটা সেই সময় খুবই জরুরি ছিল। অ্যান্ড ডক্টরসরা তার উপর বারবার অ্যানেস্থেসিয়া দিয়ে যাচ্ছিল, বাট কোনো রকম এফেক্ট দেখা যাচ্ছিল না। ফাইনালি সেই সাবজেক্টটা ডক্টরসদের বলে তার উপর যাতে অ্যানেস্থেসিয়া ছাড়াই সার্জারি করা হয়।
আর ডক্টরসরা তাও তার কথা না শুনে আরও 2 থেকে 3 বার তার উপর অ্যানেস্থেশিয়া দিয়েছিল। বাট কোনো রকম এফেক্ট না হওয়ায় ডক্টরসরা অ্যানেস্থেশিয়া ছাড়াই তার সার্জারি শুরু করে দেয়। আর সব থেকে ক্রিটিক্যাল আর ডিফিকাল্ট পার্ট ডক্টরের কাছে এই সার্জারিটার সময় ছিল যে সেই সাবজেক্টটার সার্জারি করার সময় পাগলের মতো হাসছিল। সেই সাবজেক্টটি নিজের সার্জারি করার সময় হাসছিল। আরেকটি যে সাবজেক্ট ছিল তাকে ডক্টরসরা অফিসিয়ালি ডেট কনফার্ম করার পরও কিছুক্ষণ পরে সে আবার বেঁচে উঠছিল। ডক্টরসরা মনিটর করে তাকে অফিসিয়ালি তার ব্রেন ডেড বলে কনফার্ম করে দিচ্ছিল, বাট সে আবার বেঁচে উঠছিল। আর প্রত্যেকবার বেঁচে ওঠার পরে তার একটি ডিমান্ড ছিল তাকে যাতে থেকে গ্যাসটি দেওয়া হয়, যাতে থেকে ইনহেল করতে পারে। তারা এতটাই এডিক্টেড হয়ে গেছিলো। বাকি সব সাবজেক্টদের সঙ্গে কোনো না কোনো সার্জারি চলছিল, কাউকে অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছিলো, বাট তাদের কিচ্ছু যায় আসছিল না। তাদের শুধু একটাই ডিমান্ড ছিল যাতে তাদেরকে সেই গ্যাসটি আবার ইনহেল করতে দেওয়া হয়। আর যে সাবজেক্টটি সেখানে সার্জারি হচ্ছিল সেখানে যে নার্স অ্যাভেলেবেল ছিল সে পরে এই পুরো ঘটনাটির পরে বয়ান দিয়েছিল, সেই সময় সেই সাবজেক্টটি মাঝে মাঝে সেই নার্সের দিকে তাকাচ্ছিল আর একটি ইভিল স্মাইল তাকে দিচ্ছিল। সেই সময় যে নতুন জেনারেল এই পুরো বিষয়টির ওপর মনিটর করছিল, এই পুরো বিষয়টিকে দেখছিল, যখন যে সার্জারি পুরো হয়ে যায়, সব কিছু পুরো হয়ে যায়, তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বলে এই বাকি সাবজেক্টদের, বাকি 3 জন সাবজেক্টকে আবার চেম্বারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, আর এইবার তাদের সাথে সাথে 3 জন আরও রিসার্চার্স আর সায়েন্টিস্টকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, অ্যান্ড তারপরে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক, অ্যান্ড 5 দিন পর্যন্ত তাদেরকে মনিটর করা হোক তাদের মধ্যে কী কী চেঞ্জেস আসে। যখন এই কথাটি রিসার্চার্সরা জানতে পারে, সেই রিসার্চার্সের মধ্যে একজন রিসার্চার্স একটি বন্দুক নিয়ে আসে অ্যান্ড সেই আর্মি জেনারেলকে পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করে দেয়। অ্যান্ড তারপর সে চেম্বারের ভিতরে যায় আর ওই সাবজেক্টদের দেখে সে লিটারালি চিৎকার করে ওঠে আর সে বলে, তোমরা কারা? তোমাদের সাথে আমি থাকতে পারবো না, তোমরা কারা? আর এই কথাটির পরে একটি সাবজেক্ট তার দিকে ঘোরে আর হাসে, জাস্ট হাসে। অ্যান্ড দেন সে বলে, উই আর দ্য ডিমন ইনসাইড ইউ। আমরা হলাম সেই শয়তানটি তোমার মধ্যে, সেই শয়তানটি যাকে তুমি ভয় পাও, যাকে তুমি ছোটোবেলা থেকে ভয় পেয়ে এসছো। আমরা হলাম সেই শয়তানটি। এই কথাটি শোনার পরে ভিতরে যে কটা সাবজেক্ট ছিল, যে 2 জন সাবজেক্ট ছিল, তাদেরকে গুলি করার পরে ফাইনাল যে সাবজেক্টটিকে সে গুলি করে, তখন তার মুখ থেকে লাস্ট যে কথাটি বের হয় সেটি হলো, উই আর ফ্রি নাও। সো এই ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের ডিটেলস টোটাল ভিডিও। আমি আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা অনেক দিন ধরে আমার বানাবার ইচ্ছা ছিল, আমি অনেক দিন আগে থেকে স্ক্রিপ্ট রেডি করছিলাম, বাট আমি ফাইনালি ডিসাইড করি যে এই ভিডিওটা আমি রাখবো, তাই পুরো আনকাট রাখলাম ভিডিওটা। আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে মাস্ট ভিডিওটাকে শেয়ার করবে, আর তার সাথে সাথে তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো না করে থাকো সেখানেও তোমরা আমাকে ফলো করে নিতে পারো @ScarySection। আর ফাইনালি তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবে, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি। ততক্ষণের জন্য মি স্ক্যারি সেকশন সাইনিং অফ।